ওকে, আজকে আমরা পড়া শুরু করবো ক্রোমোজোমের প্রকারভেদ থেকে। চলে আসো, ক্রোমোজোমের প্রকারভেদ থেকে আজকে আমরা পড়বো। ওকে, ক্রোমোজোমের প্রকারভেদ। দেখো, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমাদের একটু ওয়েব অ্যাপে প্রবলেম হয়েছে, সবারই সমস্যা চলতেছে সব সাবজেক্টেই, তো যার কারণে আমরা ওয়েব অ্যাপে ক্লাসগুলো নিতে পারতেছি না। তো ফেসবুকে ক্লাসগুলো থাকতেছে, ফেসবুকে ক্লাসগুলো থাকবে আপাতত, আমি ডিলেট করতে না করে দিব। তো তোমরা এখান থেকে করতে পারবা আশা করি। আহ, কাল কালকের মধ্যে, আমাকে তো বলছিল আজকের মধ্যে হবে, আজকে নাকি ঠিক হয় নাই, কালকের মধ্যে আশা করি হয়ে যাবে। তাহলে আমরা চলো ক্রোমোজোমের প্রকারভেদে চলে যাই। ক্রোমোজোমের প্রকারভেদ। আগের দিন আমরা ক্রোমোজোম পড়ছি। তো ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে প্রথমে আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমরা করতেছি। যদি এমন হয়, দেখো ক্রোমোজোমের, এই হচ্ছে ক্রোমোজোম, এই তার সেন্ট্রোমিয়ার, এবং একটাই সেন্ট্রোমিয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়, একটাই সেন্ট্রোমিয়ার। সেটা এরকম হইতে পারে, অথবা অ্যানাফেজ ধাপে এরকম হইতে পারে। যদি সেন্ট্রোমিয়ার একটাই হয়, যদি একটাই হয় তাহলে এটাকে বলা হবে মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। মোনোসেন্ট্রিক অর্থাৎ একটা একটা সেন্ট্রিক, মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। মোনোসেন্ট্রিক ক্রোমোজোম, মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি এমন হয় সেন্ট্রোমিয়ার দুটো থাকে, তাহলে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। কখন দুটো হয়? ধরো সেন্ট্রোমিয়ার, আমি এটা আঁকাই, এই সেন্ট্রোমিয়ারটাই, এই ক্রোমোজোমটাই মাঝ পর্যায়ে একটা জায়গায় ভেঙে গেল। ধরো এখানে একটা জায়গায় ভেঙে গেল, হ্যাঁ, এতটুকু জায়গায় ভেঙে গেল। তাহলে ধরো আমি ভেঙে দিলাম, ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর এইটাই উল্টা হয়ে এখানে আবার যুক্ত হয়ে গেল, উল্টা হয়ে আবার যুক্ত হয়ে গেল। তাহলে এখানে আরো একটা সেন্টিমিটার তৈরি হবে, আরো একটা সেন্টিমিটার তৈরি হবে। তাহলে কয়টা সেন্টিমিটার হলো? দুটা সেন্টিমিটার। তো দুটা সেন্টিমিটার হলে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, তাহলে দুটা সেন্টিমিটার থেকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। এভাবে করে একাধিক সেন্টিমিটার বিশিষ্ট হইতে পারে, হইতে পারে একাধিক সেন্টিমিটার। এই এখানে আরেকটা, এই এখানে আরেকটা, এই হইতে পারে একাধিক সেন্টিমিটার। তখন সেটাকে বলা হবে কি? পলিসেন্ট্রিক ক্রোমোজোম। যখন একাধিক সেন্টিমিটার থাকবে, তখন সেটাকে বলা হবে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। একাধিক হলে তখন সেটাকে বলা পলিসেন্ট্রিক ক্রোমোজোম। এমন হইতে পারে যে ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ার নাও থাকতে পারে, সেন্ট্রোমিয়ার নাও থাকতে পারে। এটা আমি একটু ছোট করে দিই। নাও থাকতে পারে, ধরো একটা ক্রোমোজোম ভেঙে গেল, ভেঙে সেটার কোনো কাজে লাগলো না, তাহলে সেটার কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না। যেমন ধরো এরকম হয়ে গেল যে একটা ক্রোমোজোম ছিল, এখন ধরো সে ভেঙে গেছে, ভেঙে সেপারেট হয়ে গেছে, এখন তার কোনো সেন্ট্রোমিয়ার দেখা যাচ্ছে না, এরকম হইতে পারে। তখন এটাকে নাই, তার মানে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাসেন্ট্রিক, এ মানে না, এ মানে কি? এ মানে না। তখন এটাকে বলা হবে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। আবার অনেক সময় এরকম হতে পারে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আছে, কিন্তু কোন জায়গাটায় আছে এটা ভালো করে বোঝা যাচ্ছে না। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আছে, কিন্তু কোন জায়গায় আছে এটা ভালো করে বোঝা যাচ্ছে না। এটাকে বলে ডিফিউজড। ডিফিউজড,
ডিফিউজড, এসএস ডিফিউজড বানানটা তারও দেখিনি। মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ, DIFFUSED, DIFFUSED, ডিফিউজড, ডিফিউজড ক্রোমোজোম। তাহলে ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক অ্যান্ড ডিফিউজড, এগুলো হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের টাইপগুলো। এখন আমরা একটু মেন বইয়ে যাব। দেখো মোনোসেন্ট্রিকের মধ্যে কি কথা বলছে, একটু চলো দাগাই। মোনোসেন্ট্রিকে বলছে যে 1 সেন্টিমিটার বিশিষ্ট যে ক্রোমোজোম, এটাকে মোনোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতেই মোনোসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়, এটাই স্বাভাবিক। ঠিক আছে, স্বাভাবিকভাবে একটা ক্রোমোজোমে একটাই সেন্টিমিটার থাকে, এটা স্বাভাবিক ক্রোমোজোম। ওকে, তারপরে ডাইসেন্ট্রিক ক্রোমোজোমে দেখি 2 সেন্টিমিটার থেকে ডাইসেন্ট্রিক। গমের, খেয়াল করো কি লিখছে, গমের কয়েকটি প্রজাতিতে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। ঠিক আছে, এই কেন হয়? অনেক ক্ষেত্রেই মেটাফেজ ধাপে ক্রোমোজোম ভেঙে গিয়ে উল্টাভাবে জোড়া লাগে, ভেঙে উল্টাভাবে জোড়া লাগা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম হয়, যেটা তোমাদের আমি একটু আগে বলছি, এটা দেখানোর দরকার নাই। আচ্ছা, পলিসেন্ট্রিক 2 অধিক সেন্টিমিটার বিশিষ্ট যদি হয়, তাহলে পলিসেন্ট্রিক কোথায় দেখা যায়? কলা গাছের ক্ষেত্রে দেখা যায়, কলা গাছের কয়েকটি প্রজাতিতে পলিসেন্ট্রিক দেখা যায়। ডিফিউজড কি? সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার যদি না থাকে, মানে সুস্পষ্টভাবে তুমি বুঝতেছো না যে সেন্টিমিটারটা কোন জায়গায়, তো এটাকে বলা হবে ডিফিউজড। ঠিক আছে, অ্যাসেন্ট্রিক মানে কোনো নাই, মানে কি নাই, অ্যাসেন্ট্রিক মানে কি নাই। এক্ষেত্রে ক্রোমোজোমের কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এরা কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, এরা অ্যাসেন্ট্রিক হয়, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে পারে না, এরা একটা সময় এদের জিনগুলা নষ্ট হয়ে যায়, অর্থাৎ এরা কোনো কাজেই লাগে না, এটা কোনো কি লাগে না, কাজেই লাগে না, এদের জিন টিন একটা সময় কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা কি সেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক। তাহলে এখানে এইটুক জানলেই চলবে। এখন দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে আবার 4 রকমের। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, তাহলে আমরা এটাকে চলে একটু উপরে তুলে দিই। এখানে দেখলাম সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে, এখন দেখব সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কয় প্রকার। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম আবার 4 প্রকার, এটা আমরা অনেকেই জানি এবং এটা অ্যানাফেজ ধাপে দেখা যায়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে মোনোসেন্ট্রিক ক্রোমোজোমগুলো 4 প্রকার। প্রথমে কি, প্রথমে ধরো এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, একদম মাঝ বরাবর, 2টা বাহু ঠিক মাঝ বরাবর আছে, দেখতে ইংরেজি ভি এর মতো লেখা যায়, এটাকে বলা হবে মেটাসেন্ট্রিক। এটাকে কি বলা হবে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোনটা? যেটা দেখতে ইংরেজি ভি আকৃতির হয়। কি আকৃতির? ইংলিশ ভি আকৃতির হবে, এটা হবে মেটাসেন্ট্রিক। তারপরে যদি এমন হয় সেন্টিমিটার এক পাশে বেশি সরে গেছে, তাহলে ইংরেজি এল আকৃতির মতো মনে হবে। সেন্টিমিটারটা এক পাশে একটু বেশি কাত হয়ে গেছে, এটা তো মাঝ বরাবর, এটা একটু এক পাশে বেশি কাত হয়ে গেছে, তখন এটাকে বলা হবে সাব মেটা সেন্ট্রিক। তো এটাকে কি বলা হবে? সাব মেটাসেন্ট্রিক। ইংরেজি কি আকৃতির? ভি এল আকৃতির। ইংলিশ এল আকৃতির হলে তো এটাকে বলা হবে সাব মেটাসেন্ট্রিক। তারপরে ইংরেজি এখন যদি এটা আরো বেশি এক সাইডে চেপে যায়, সেন্টিমিটার যদি আরো বেশি এক সাইডে চেপে যায়, আগেবার থেকে তো চাপছেই, আরো এক সাইডে বেশি চেপে গেল, তখন এটা দেখতে ইংলিশে জে এর মতো মনে হয়। এটাকে আমরা চলো একটু মিরর করে দিই, এরকম একটু মিরর করে দিলাম, আরো এক সাইডে একটু বেশি সেন্টিমিটার চেপে গেছে, তখন এটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক দেখতে কিসের মতো মনে হবে? জে এর মতো মনে হবে। আর যদি এমন হয় সেন্টিমিটারটা একদম কর্নারে চেপে গেছে, সেন্টিমিটারটা একদম কর্নারে চেপে গেছে, এই একদম কর্নারে চেপে গেছে, ইংরেজি আয়ের মতো মনে হবে দেখতে, ইংলিশ আয়ের মতো মনে হবে দেখতে, তখন এটাকে বলা হবে টেলোসেন্ট্রিক। টেলো, টেলো মানে কি? প্রান্ত। আগের দিন বলছিলাম টেলোমিয়ার,
টেলোমিয়ার মানে কি? প্রান্তে থাকা অবস্থান। টেলো মানে কি? প্রান্ত। টেলো শব্দটা আসে টেল থেকে, টেল মানে লেজ। লেজ কি দেহের প্রান্তে থাকে, তখন আর দেখতে কিসের মতো হবে? ইংরেজি আয়ের মতো মনে হবে। তাহলে এগুলো কিসের উপর ভিত্তি করে আমরা পড়তেছি? ক্রোমোজোমগুলার সেন্ট্রোমিয়ারের অবস্থান। এখানে সবগুলোই কিন্তু মনোসেন্ট্রিক, খেয়াল করো, সবগুলোই কিন্তু মনোসেন্ট্রিক, প্রত্যেকটাই কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেন্ট্রোমিয়ার একটা করে, তাহলে এগুলো সবই মনোসেন্ট্রিক, এটা লিখে রাখতে পারো। সবই কিন্তু কি মনোসেন্ট্রিক। ওকে, এগুলো এমসিকিউ এর জন্য। ভাই আগের ক্লাসটা কই পাবো? আগের ক্লাস দিয়ে দেওয়া হবে। তোমার আপুরে বলো। বুঝছি, তো এই হচ্ছে কথাবার্তা। এবার আমরা সামনে আগাবো, জাস্ট এ মিনিট। তাহলে দেখো, মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, ইংরেজি ভি এর মতো। সোলেনাম নিগ্রামের সবকটি ক্রোমোজোমই মধ্যকেন্দ্রিক, একটা উদ্ভিদের নাম বলছে, তো সবকটি মধ্যকেন্দ্রিক। এখানে আর কিছু লাগবে না, মানুষের কত নাম্বার ক্রোমোজোমে কত কি আছে এগুলো লাগবে না। মানুষের কত নাম্বার ক্রোমোজোমে কোনটা ভি এর মতো কোনটা এল এর মতো এগুলো আমাদের দরকার নেই। তারপরে সাবমেটাসেন্ট্রিক, উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম, ঠিক আছে। এটা দেখতে দুটি বাহু অসম দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ দুইটা সমান সমান না। ইংরেজি কিসের মতো? এল অক্ষরের। ইংরেজি কি? এল অক্ষরের। সাবমেটাসেন্ট্রিককে ইংলিশে কিন্তু উপমধ্যকেন্দ্রিক বলে, এটা একটু জেনে রাখতে হবে। মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে কি? উপমধ্যকেন্দ্রিক। কি? উপমধ্যকেন্দ্রিক। তারপরে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক। উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক দেখতে কেমন? ইংরেজি যে অক্ষরের মতো দেখায়, ঠিক আছে। তারপরে এই যে দেখো কোথায় দেখা যায়, টাইফোনিয়াম ট্রিলোবেটাম, ঘেটকচুর ক্ষেত্রে এটা দেখা যায়, ঠিক আছে। আর এত কিছু লাগবে না কিন্তু, এখানে কোথায় কোনটা এত সংখ্যা তুমি মনে রাখতে পারবা না, তো যেটুকু দেখা দিচ্ছে এটুকুই। প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক, টেল মানে প্রান্ত, এটা কেমন হয়? এটা হচ্ছে আই আকৃতির হয়, ঠিক আছে। সেন্টিমিটার একদম প্রান্ত ভাগে চলে আসে, সেন্টিমিটারটা একদম প্রান্ত ভাগে চলে আসে, একটা বাহু আছে এরকম মনে হয়, ইংরেজি আই অক্ষরের মতো মনে হয়, ঠিক আছে। উদ্ভিদে সাধারণত প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম থাকে না, মানুষের তেমন কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নাই, এই কথা মনে রাখতে হবে। মানুষে কিন্তু টেলোসেন্ট্রিক ক্রোমোজোম না, এটা খুব কম দেখা যায়, এটা মনে থাকবে। তারপর দেখো এগুলো আমরা এখান থেকে দেখাই ফেলি। অটোজোম বা সেক্স ক্রোমোজোম, মানুষের যদি ক্রোমোজোম 23 জোড়া হয়, তাহলে তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, যেগুলো হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা এক্স এবং ওয়াই। সেক্স ক্রোমোজোম দুই রকমের, এক্স এবং ওয়াই। স্ত্রীদেহের ক্ষেত্রে পাওয়া যায় এক্স এবং এক্স, আর পুরুষদের ক্ষেত্রে পাওয়া যায় এক্স এবং ওয়াই। আর এই সেক্স ক্রোমোজোম রিলেটেড যদি কোনো অসুস্থতা দেখা যায় মানুষের, বা সেক্স ক্রোমোজোমে প্রবলেম থাকার কারণে, এক্স এবং ওয়াই এই সেক্স ক্রোমোজোমে প্রবলেম থাকার কারণে যদি মানুষের কোনো অসুস্থতা দেখা দেয় বা কোনো রোগ দেখা দেয়, সেটাকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা এক্স লিঙ্ক ডিসঅর্ডারও বলা হয়, ঠিক আছে। তাহলে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণ ছাড়া কখনো কখনো বর্ণান্ধতা, হিমিফিলিয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। এই সমস্যাকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স প্রবলেম বলা হয়, ঠিক আছে। আর নর্মালি এই প্রবলেমগুলো এক্স ক্রোমোজোমে বেশি হয়, ঠিক আছে। আর এখানে আর কিছু লাগবে না নিচে। এবার ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা উপাদান, এখানে আমরা যাব। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, এটার মতো মনে রাখবা। যেখানে নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ, আর প্রোটিন মানে হচ্ছে তো প্রোটিন। এখানে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের অনুপাত কত? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের অনুপাত থাকে হচ্ছে 1:1, এরকম একটা কথাও লেখা আছে। এই যে আমি একটু দাগাই দিই, নিউক্লিক অ্যাসিড আবার দুই রকমের, ডিএনএ আর হচ্ছে আরএনএ। পুরো ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াস ডিএনএ থাকে হচ্ছে 45%, আর প্রোটিন থাকে হচ্ছে 55%, এটা জায়গায় রাখতে হবে। তারপরে আবার ডিএনএ এর মধ্যে আবার ডিএনএ আর হিস্টোন প্রোটিনের অনুপাতটা হচ্ছে 1:1, এটাও লাগবে।
ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের পরিমাণ হচ্ছে 1:1। জীবের প্রায় 90% ডিএনএ ক্রোমোজোমের মধ্যেই থাকে, আর বাকি ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে, আমরা দেখছি। ঠিক আছে। আচ্ছা, আরএনএর পরিমাণ কত? 0.2 থেকে 1.4%, এটা নাম মনে রাখলেও চলবে। প্রোটিনের মধ্যে দেখো, প্রোটিন আবার দুই রকমের বলছে, নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন কি? ক্রোমোজোমে প্রোটামিন অথবা হিস্টোন হিসাবে দুটি ক্ষারীয় প্রোটিনের মধ্যে যে কোনো একটিকে পাওয়া যায়, যে কোনো একটা পাওয়া যায়, হয় প্রোটামিন পাওয়া যায় অথবা হিস্টোন পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে হিস্টোন প্রোটিনটাই থাকে, যার নাম আমরা একদম প্রথম ক্লাস থেকে শুরু আসছি। ঠিক আছে। প্রোটামিনটা শুধুমাত্র শুক্রাণু ক্রোমোজোমে পাওয়া যায়। ক্রোমোজোমে হিস্টোনের পরিমাণ ডিএনএ পরিমাণের কাছাকাছি। আচ্ছা, আর উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন কোনগুলা? যেই প্রোটিনগুলা অম্লীয় প্রোটিন, এইগুলা বিভিন্ন এনজাইম হিসেবে কাজ করে, যেমন ডিএনএ পলিমারেজ এনজাইম, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, আরএনএ পলিমারেজ এনজাইম, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। ঠিক আছে, এইগুলা। তাহলে এখন এই জিনিসটা আমরা এই চার্টের মাধ্যমে শিখবো। জাস্ট একটা মিনিট দ্বারা আসতেছে। আসো, এবার আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা আমরা দেখি। ক্রোমোজোমের রাসায়নিক গঠন এটা লাগবে, এটা খুবই সহজ, দেখে মনে হতে পারে এটা কঠিন। আমি এখান থেকে দেখাই দিই। দেখো, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ফার্স্ট অফ অল, ক্রোমোজোমে মনে রাখবা উপাদান, ক্রোমোজোমের উপাদানের কথা বলে দুটো উপাদানই মেইন। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিক অ্যাসিড হিসেবে কি? ডিএনএ, আর একটা হচ্ছে প্রোটিন। কারণ এই কথাটা তোমরা প্রথম থেকে শুনে আসতেছো। ডিএনএ, ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম মানে ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন। ক্রোমোজোম মানে হচ্ছে কি? ডিএনএ আর হিস্টোন প্রোটিন। এটা তোমরা প্রথম থেকে শুনে আসতেছো। ঠিক আছে, এটা কমন ডায়লগ। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রোটিনের কথা যেহেতু আসে, তার মানে এখানে প্রোটিন চলে আসবে ক্রোমোজোমের উপাদানের মধ্যে। রাসায়নিক গঠন মানে কি? ক্রোমোজোম কি দিয়ে তৈরি, আর ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড। এখন শুধু যে ডিএনএ থাকে তা না, আরএনএও তো থাকে। শুধু ডিএনএ থাকে এমন না, আরএনএও থাকে। তাহলে ডিএনএর সাথে যেহেতু আরএনএও থাকতে পারে, এই জন্য নিউক্লিক অ্যাসিডের সাথে ডিএনএর সাথে কি আছে? আরএনএও আছে। ঠিক আছে, কি আছে? আরএনএও আছে। আর প্রোটিনের মধ্যে দুই রকমের প্রোটিন। ঠিক আছে, দুই রকমের প্রোটিন। একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, নন হিস্টোন প্রোটিনগুলো সাধারণত অম্লধর্মী। কতগুলো আছে? প্রায় 500 ধরনের। এটা একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর হিস্টোন প্রোটিনগুলোর নাম খুব সহজ, H1, H2, H3, H4।
এগুলো হিস্টোন 1 হিস্টোন 2 এভাবে তুমি মনে রাখতে পারো। H1 H2 H3 H4 এটা মনে রাখা একদমই সহজ। এটা প্রোটিনের মধ্যে পাইলাম হিস্টোন আর নন হিস্টোন। এবার দেখো এনজাইম নামগুলা, কিছু এনজাইমও থাকবে ডিএনএতে। কেন থাকবে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার সময়, ডিএনএ থেকে আরএনএ তৈরি করার সময় এগুলো হেল্প করে। এইগুলো সেই এনজাইম। সেই এনজাইমগুলো কি? দেখো ডিএনএ থেকে ডিএনএ বানানোর জন্য যে এনজাইম লাগে এটা মনে রাখবা, এটা আমরা পরে আবার দেখব। ডিএনএ থেকে ডিএনএ বানানোর যে এনজাইম তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। কি নাম? ডিএনএ পলিমারেজ। আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করার যে এনজাইম, ডিএনএ থেকে আরএনএ তৈরি করার এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। ঠিক আছে? সাথে সাথে নিউক্লিওসাইড ট্রাইফসফেট এটা দরকার নেই। নিউক্লিওসাইড ট্রাইফসফেট এটা আপাতত মুখস্থ করা তোমাদের দরকার নেই। ঠিক আছে? তো এই ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ এগুলো আমরা সামনে আবার পাবো। এই জন্য তুমি যদি এখন মুখস্থ নাও করো তোমার কোনো প্রবলেম নাই, সামনে পাবা। আর ধাতব আয়ন খুবই সহজ, ক্যালসিয়াম আর আয়রন 2+ আয়ন। ক্যালসিয়াম আর আয়রন 2+ এর মনে রাখার টেকনিক হচ্ছে ক্যাফে। আমরা মানে ক্যাফেতে যে কফি খাই, ক্যাফে, এই ক্যাফে দিয়ে মনে রাখা যায়, ক্যাফে। ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি এখন সহজ করে আমি আবার লিখি এখানে যে ক্রোমোজোমের উপাদান, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ঠিক আছে? এখানে যদি আমরা চলে যাই তাহলে এখন দেখবা কি কি উপাদান এখানে আসবে। প্রথমে আসবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রথমে আসবে কি? নিউক্লিক অ্যাসিড। তারপর কি আসবে? তারপর আসবে হচ্ছে প্রোটিন। তারপর আসবে কি? প্রোটিন। প্রোটিনের পরে কি আসবে? প্রোটিনের পরে আসবে বিভিন্ন রকমের ধাতব আয়ন, ধাতব আয়ন। আর লাগবে কি? আর লাগবে বিভিন্ন রকমের এনজাইম, এনজাইম। এই এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা কি কি পাই? নিউক্লিক অ্যাসিডের মধ্যে পাই ডিএনএ সমান সমান 45%, এটাও লিখে দিবা। ডিএনএ পাবো আমরা কত? 45%। আর পাবো কি? আরএনএ। আরএনএ কত? 0.4 থেকে 1.2%। দেখি একটু নাম্বারটা আমরা একটু আরেকবার দেখে নিই। হ্যাঁ, 0.2 থেকে 1.4, এই জন্য আমার একটু ডাউট লাগতেছিল। 0.2 থেকে 1.4, 0.2 থেকে 1.4%। এই তো, আর কিছু না। এই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রোটিনের মধ্যে প্রোটিন আবার দুই রকমের, হিস্টোন প্রোটিন, হিস্টোন। এইগুলা কেমন? এইগুলা হচ্ছে ক্ষারধর্মী। হিস্টোন প্রোটিনগুলো কেমন? ক্ষারধর্মী। আর এখানে এক্সাম্পল হিসেবে কি আছে? H1, H2, H3, H4। আর আছে কি? নন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিনগুলো কেমন? অম্লধর্মী, অম্লধর্মী। এটা কত রকমের? প্রায় 500+, প্রায় 500+ আছে নন হিস্টোন প্রোটিন। গেল। ধাতব আয়নের ক্ষেত্রে মনে রাখার টেকনিক কি বলছিলাম? ক্যাফে, ক্যালসিয়াম 2+ আর আয়রন 2+, ক্যালসিয়াম 2+ আর আয়রন 2+। আর এনজাইমের মধ্যে দুটো এনজাইম মনে রাখতে বলছিলাম। ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য ডিএনএ পলিমারেজ, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করার জন্য আরএনএ পলিমারেজ। এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এইটা তুমি পড়ে ফেলবা, তাহলে আগের যে চার্টটা ছিল ওই চার্ট না পড়লেও চলবে।
ক্রোমোজোমের রাসায়নিক গঠন। আগের যে চ্যাপ্টার ছিল, মানে আগের যে ঢালাওভাবে যে কথাগুলো লেখা ছিল, এটা না পড়লেও চলবে, এখানেই সব কথা চলে আসছে। দেখো এই হয়ে গেল, খুবই সহজ। ওইভাবে ক্লাস হচ্ছে না কেন? ওইভাবে প্রবলেম বললাম না, ওইভাবে একটু সমস্যার কারণে আমরা ওইভাবে দুদিন যাবত ক্লাস নিতে পারতেছি না, কেউই পারতেছি না আমরা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্টে অবস্থা দেখো বই লেখা আছে। ওইভাবে সাময়িক সমস্যার জন্য আমরা ক্লাসটা শুধুমাত্র ফেসবুকে নিচ্ছি, লেখাই আছে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে এটা বি ক্রোমোজোম। এটা তোমাদের বইয়ে লেখা আছে বি ক্রোমোজোম। এই জিনিসটা কি? বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম মানে হচ্ছে এগুলা স্বাভাবিক কোনো ক্রোমোজোম না। তাহলে এরা স্বাভাবিক ক্রোমোজোম না, এরা স্বাভাবিক নয়, অস্বাভাবিক টাইপের। এদের মধ্যে অল্প সংখ্যক জিন থাকে, অল্প সংখ্যক জিন থাকে। এরা আত্মকেন্দ্রিক, এরা আত্মকেন্দ্রিক, অর্থাৎ যে নিয়ম কানুনগুলো মেনে চলা উচিত ডিএনএ বা জিনের, সেই নিয়ম কানুনগুলো তারা মানে না, এরা আত্মকেন্দ্রিক টাইপের হয়, ঠিক আছে? এবং ওলটচণ্ডাল উদ্ভিদে, ওলটচণ্ডাল উদ্ভিদে এটা পাওয়া গেছে, উদ্ভিদে, উদ্ভিদে পাওয়া গেছে। এই হচ্ছে বি ক্রোমোজোম। ওই যে বি ক্রোমোজোমটা কেমন মনে রাখবে, এরা হচ্ছে নর্মালি নিয়ম কানুন মারবে না। তো কোনো জিনিস বলে না প্ল্যান এ আর প্ল্যান বি, প্ল্যান এ হচ্ছে আমার মেইন প্ল্যান, যখন সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে তখন হচ্ছে এসপার ওসপার প্ল্যান বি করে এখান থেকে বের হয়ে আসবো, ওটা হচ্ছে প্ল্যান বি। ধরো একটা ক্রাইম করতে গেছে কেউ, তার প্রথমে তার প্ল্যান এ রাখছে, প্ল্যান এ, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি প্ল্যান এ দিয়ে চলবো। কিন্তু যদি কোনো কারণে কোনো গ্যাঞ্জাম হয়ে যায়, হ্যাঁ ক্রাইম করতে যায়, যদি আমার এই ঝামেলা হয়ে যায়, তখন আমি কি করব? তখন আমি প্ল্যান বি দিব। কি দিব? প্ল্যান বি। প্ল্যান বি দিয়ে ওই জায়গা থেকে আমরা ভেঙে চলে আসবো। তো প্ল্যান বি এটা কেমন? তাহলে এটা আত্মকেন্দ্রিক, এটা কোনো নিয়ম কানুন মানতেছে না। রেগুলার নিয়মে মানবে, রেগুলার নিয়মে তো হবে না সেটা, রেগুলার নিয়মে তো প্ল্যান এতেই হয়ে যাবে। ওকে, রেগুলার নিয়মিত প্ল্যান বিতে, প্ল্যান এতেই থাকবে। আর এখানে অল্প সংখ্যক কিছু জিন থাকে, এটা ব্যাকআপ, এটা ব্যাকআপ হিসাবে কাজ করে, ঠিক আছে? তো এটা তোমাদের বইয়ে লেখা আছে, কোথায় আমি তোমাদের দেখাই। তো এই পর্যন্ত তো হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। এই যে বি ক্রোমোজোম, দেখো এই যে বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম কি বলছে? এটা অতিরিক্ত ক্রোমোজোম হিসাবে থাকে, ঠিক আছে? বি ক্রোমোজোম ক্ষুদ্র, এটা খুব ক্ষুদ্র হয় ব্যাকআপ হিসাবে। এবং নন ভাইটাল ক্রোমোজোম, নন ভাইটাল মানে কি? ভাইটাল মানে প্রয়োজনীয়, আর নন ভাইটাল মানে অপ্রয়োজনীয়। এরা হেটারোক্রোমাটিন সম্পন্ন এবং অল্প সংখ্যক জিন থাকে। হেটারোক্রোমাটিন মানে কি? এদের জিনগুলো কোনো কাজে লাগে না। তারপরে বংশগতির এরা মেন্ডেলের সূত্রও মানে না, এরা মেন্ডেলের সূত্র মানে না, ঠিক আছে? এরা কিছুটা আত্মকেন্দ্রিক, সেলফিশ টাইপের, ঠিক আছে? ভুট্টাতে বি ক্রোমোজোম আছে বলছে জানা গেছে। আমাদের নিজস্ব গবেষণা জানা গেছে উলটচণ্ডাল উদ্ভিদে বি ক্রোমোজোম পাওয়া গেছে। এটা উলটচণ্ডাল উদ্ভিদে কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে, যা গেটে বাতের ওষুধ হিসেবে কাজ করে, গেটে বাতের ওষুধ হিসেবে কাজ করে। মানে একদিক থেকে খারাপ, বাট আবার কাজও করছে। উলটচণ্ডাল উদ্ভিদে কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে, কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে। যেই কলসিসিন অ্যালকালয়েড কি করে? গেটে পাতের ওষুধে ব্যবহার করা হয়। কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে, যা গেটে বাতের চিকিৎসাতে ব্যবহার করা হয়। লেখা এমন ভাবে বাঁকে, কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে, যা গেটে বাতের চিকিৎসায় ব্যবহার করা হয়। আরো বাক্স, এই আর পাশাপাশি এটা ভুট্টাতেও পাওয়া যায়, ভুট্টাতে মেলে। আর এদের আরেকটা কথা, এরা অস্বাভাবিক নয়, এরা অল্প সংখ্যক জিন ধারণ করে, আত্মকেন্দ্রিক, এবং এরা মেন্ডেলের সূত্র মানে না। গ্রেগর জন মেন্ডেলের যে জেনেটিক্সের সূত্র, সে মেন্ডেলের সূত্র মানে না, ঠিক আছে? এই কথাগুলো আমাদের
বি ক্রোমোজোম থেকে মনে রাখতে হবে। তবে ক্রোমোজোমের গুরুত্ব বা ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোমের গুরুত্ব বা ক্রোমোজোমের কাজ এটাও পড়তে হবে। ক্রোমোজোমের গুরুত্ব বা ক্রোমোজোমের কাজ। তো গুরুত্ব বা কাজে গেলে কি পাবো আমরা, দেখো তো, এই যে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, এটা সবার প্রথম কথা, বংশগতির ধারক বাহক। অর্থাৎ বংশগতি কে নিয়ন্ত্রণ করে? জিন নিয়ন্ত্রণ করে। জিনের ধারণ, জিনের বহন কে করে? ক্রোমোজোম করে। জিন কোথায় আছে? জিন কোথায় আছে? ডিএনএতে। ডিএনএ মানেই তো জিন। সে ডিএনএ আবার কই আছে? ডিএনএ আর প্রোটিন দিয়েই তো ক্রোমোজোম তৈরি। তাহলে জিনকে ধারণ করতেছে কে? ক্রোমোজোম। তাকে বহন করতেছে। বহন করা মানে কি? বাবা মা থেকে সন্তান সন্ততি নেওয়া। কে করতেছে? ক্রোমোজোম। ঠিক আছে। বিভক্তির মাধ্যমে ক্রোমোজোম কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। স্বাভাবিক না? কারণ কোষ যখন বিভাজন হয় তখন আমরা দেখছি অ্যানাফেজ ধাপে কি হয়, ডাবল ক্রোমোজোম হয়ে যায়, নতুন অপত্য ক্রোমোজোম তৈরি হয়। জিন অণু ধারণ করে, এটা তো আমরা দেখছি। ডিএনএ সার্চ অনুযায়ী এমআরএনএ তৈরি করার মাধ্যমে প্রোটিন তৈরি করে, প্রোটিন সংশ্লেষণ করে। তার মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যার নাম এমআরএনএ, এবং সেখান থেকে প্রোটিন। সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। বংশগতির বাহক জিন হিসাবে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। ক্রোমোজোমের সংখ্যা ও গঠনের পরিবর্তন করে অভিব্যক্তির মূল উপাদান হিসেবে কাজ করে। বংশগতির বাহক ব্লুপ্রিন্ট, এটা তোমরা বুঝছি। বংশগতি মানে কি? জেনেটিক্স। জেনেটিক্সের ব্লুপ্রিন্ট সে, কারণ জিন থাকতেছে ডিএনএতে, ডিএনএ থাকতেছে ক্রোমোজোমে, তাহলে জিন ধারণ করাই তার কাজ, তাহলে সে হচ্ছে ব্লুপ্রিন্ট। ক্রোমোজোমের সংখ্যা ও গঠনের পরিবর্তন। ধরো ক্রোমোজোমের সংখ্যা গঠন কখন পরিবর্তন হবে? যখন জিনের পরিবর্তন হবে। জিনের যখন অল্প সংখ্যক পরিবর্তন হয় তখন এটাকে বলে মিউটেশন। কি বলা হয়? মিউটেশন। তখন বৈশিষ্ট্যের পরিবর্তন আসে। জিনের পরিবর্তন হলে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে, কারণ জিন আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিনের পরিবর্তন হলে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। এই জিনের পরিবর্তন যখন অনেক বড় আকার ধারণ করে তখন ডিএনএতে পরিবর্তন আসে, ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন আসে। এভাবে ক্রোমোজোমের সংখ্যাতেও পরিবর্তন হয়ে যেতে পারে। অল্প অল্প পরিবর্তন থেকে অনেক বড় পরিবর্তন হয়েছে, বলে না ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল। তো এইভাবে অনেক বড় যখন পরিবর্তন হয় তখন এটাকে বলে অভিব্যক্তি বা ভেরিয়েশন। তাহলে দুটো শব্দ, মিউটেশন আর ভেরিয়েশন, খেয়াল করবা দুটো শব্দ। এই দুটো শব্দ সামনেও আবার কাজে লাগবে। একটা শব্দ হচ্ছে মিউটেশন। মিউটেশন হচ্ছে সামান্য পরিবর্তনের যে সামান্য পরিসরে জেনেটিক পরিবর্তন, আর এটা হচ্ছে ভেরিয়েশন। ভেরিয়েশন মানে হচ্ছে যখন অনেক বড় লেভেলের কোনো পরিবর্তন হয়ে যায়। মিউটেশন হচ্ছে সামান্য পরিবর্তন, সামান্য পরিবেশরে, সামান্য পরিসরে। ঠিক আছে, পরিসরটা কেমন? মিউটেশনের পরিসরটা কেমন? পরিবর্তনের পরিসরটা সামান্য। আর ভেরিয়েশন মানে ব্যাপক পরিবর্তন, অনেক ব্যাপক হারে পরিবর্তন হয়ে যায় যখন ওই জীবটাই চেঞ্জ হয়ে যায়। এত ব্যাপক হারে পরিবর্তন হয় যে জীবেরই কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ওকে, কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা, এটা খুব বেশি এটা লাগে না, নিজেরা পড়বা, রিডিং দিবা, তাহলেই হবে। রিডিং দিবা। সৃজনশীলে আসার মতো কি? হ্যাঁ, আসতে পারে যে কোষ বিভাজনের চ্যাপ্টারের সাথে মিলাই এটা প্রশ্ন করতে পারে, এটা তোমরা নিজেরাই পড়লে পাবো। আমি ছোট ছোট রিডিং পড়ে তোমাদের শোনাই দিই। উদ্ভিদের বৃদ্ধি জনন উভয় কাজের জন্য কোষ বিভাজন জরুরি। বৃদ্ধির জন্য জরুরি, কারণ কোষ বিভাজন হলেই কোষের সংখ্যা বাড়বে, দেহের আকার বাড়বে। আর জননের জন্য কেন দরকার? কারণ মিওসিস কোষ বিভাজন দরকার। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয়, যে শুক্রাণু মিলিত হয়ে আবার নতুন জীব তৈরি করে, এটাকে জনন বলে। তো সেই জনন শুক্রাণু তৈরি করার জন্য মিওসিস কোষ বিভাজন দরকার। এটাই বলছে, জননের জন্য দরকার। কোষ বিভাজনের মুখ্য বস্তু হচ্ছে ক্রোমোজোম। কেমনে? কারণ কোষ বিভাজনের দুটো ধাপ। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ওকে, তাহলে নিউক্লিয়াসের যে বিভাজনটা হচ্ছে, সেই বিভাজনটা হলে তার ভিতরে তো ক্রোমোজোমেরও বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজন হলে তো ক্রোমোজোমেরও বিভাজন হবে। তো ক্রোমোজোম ভাগ হইলে তারপরে ক্রোমোজোম ডাবল হবে, কারণ আমার কোষ দুইটা করতে হইতেছে, নিউক্লিয়াস দুইটা করতে হইতেছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। নিউক্লিয়াস দুইটা মানে কি? ক্রোমোজোমও তাহলে ডাবল হবে, একটা থাকলে দুটো হবে, দুটো থাকলে চারটা হবে। তাহলে যা কিছু হচ্ছে সব কিন্তু ক্রোমোজোম দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে,
কোষ বিভাজনের শুরু এবং শেষ উভয়ই ক্রোমোজোম নির্ভর, মানে ক্রোমোজোম সেন্ট্রিক সবকিছু হচ্ছে, ক্রোমোজোম সেন্ট্রিক ভাবেই তোমাকে কি করা লাগতেছে, আগানো লাগতেছে। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে কোষ বিভাজনের প্রস্তুতি সম্পন্ন হয়। কারণ কোষ বিভাজন হওয়ার আগে ডিএনএ ডাবল হয়ে যায়, ডিএনএ থেকে ডিএনএ কপি হয়ে যায়, এটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টার ডিটেলসে দেখবো। অর্থাৎ ক্রোমোজোমস্থ ডিএনএ প্রতিফলিত না হলে কোষ বিভাজন শুরুই হবে না। এই জন্য বলছিলাম এটা কোষ বিভাজন পড়ার পরে পড়লে আরো ভালো করে বুঝতে পারতো তোমরা। কাজে দেখা গেছে কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা মুখ্য। কোষ বিভাজন প্রক্রিয়া কোষস্থ ক্রোমোজোমের প্রতিলিপন, প্রতিলিপন মানে কি ডাবল হওয়া, দ্বিত্বন ভাগ হওয়া, বিভাজন, মেরুকরণ সবই আবশ্যকীয়, যেগুলো আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে দেখি। প্রথমে খাটো মোটা হয়, পরে লম্বালম্বি ভাগ হয়, মেটাফেজ ধাপে বিষুবীয়ন চলে আসে, অ্যানাফেজ ধাপে মাঝ বরাবর ভাগ হয়ে দুই মেরুর দিকে যাওয়া শুরু করে, ঠিক আছে। আবার ক্রোমোজোমবিহীন কোষ তার অস্তিত্ব রক্ষা করতে পারে না। ক্রোমোজোমবিহীন কোষ তার ভিতরে যেহেতু কোনো ডিএনএই নাই, সে তো নিজের অস্তিত্ব রাখতে পারবে না। এমনকি কোষ বিভাজনকালে ক্রোমোজোমের বন্টন নীতিমালা বহির্ভূত হলে কোষের বৈশিষ্ট্য ও অস্তিত্বে বিরূপ প্রভাব করবে। মানে কোষ বিভাজনের সময় যদি ক্রোমোজোম ঠিকভাবে বন্টন না হয়, ধরো প্রথমে ক্রোমোজোম ছিল 4টা, পরে 2টা কোষ হবে, তাহলে মানে কি প্রত্যেকটা কোষের মধ্যে 4টা করে ক্রোমোজোম তৈরি হওয়া লাগবে, রাইট। একটা কোষে প্রথমে 4টা ক্রোমোজোম ছিল, তারপরে সেটা বিভাজনের 2টা কোষ হবে। তাহলে বিভাজনের যদি 2টা কোষ হইতে হয়, তাহলে 2টা কোষের মধ্যে তো আবার 4টা করে ক্রোমোজোম থাকতে হবে যদি সেটা মাইটোসিস হয়। তাহলে ওই একটা কোষের মধ্যেই, নিউক্লিয়াসের মধ্যে, তাহলে প্রথমে 8টা ক্রোমোজোম তৈরি হওয়া লাগবে। 8টার মধ্যে 4টা একদিকে যাবে, 4টা আরেক দিকে যাবে, অ্যানাফেজ ধাপে। এখন যদি এমন হয় 8টা তৈরি হয়েছে ঠিকঠাক, কিন্তু একদিকে গেলো 5টা, একদিকে গেলো 3টা, তখনই তো বিন্যাসটা নষ্ট হয়ে যাবে। এটাই বলছে এখানে। কাজে বলা যায় কোষ বিভাজন প্রক্রিয়া ক্রোমোজোমের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। মানে কোষ বিভাজন মানেই বলতে পারো ক্রোমোজোমের কাজ করব। ক্রোমোজোম কতবার বিভক্ত হবে তার উপর নির্ভর করে কোষ বিভাজনের ধরন, মাইটোসিস না মিওসিস। ক্রোমোজোম যদি একবার ভাগ হয়, ক্রোমোজোম একবারই ভাগ হবে। নিউক্লিয়াস কয়বার হবে? নিউক্লিয়াস যদি 2বার ভাগ হয় তাহলে মিওসিস। নিউক্লিয়াস যদি একবার ভাগ হয় তাহলে সেটাকে বলা হবে মাইটোসিস। যদিও এই লাস্টের লাইনটা আসলে সেভাবে যায় না, কারণ ক্রোমোজোম কতবার ভাগ হবে, ক্রোমোজোম কেন 2বার ভাগ হবে, ক্রোমোজোম তো একবারই হবে। হ্যাঁ, এটা বলতে পারো যে মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2বার ভাগ হয়, কিন্তু ক্রোমোজোম একবার হয়, ক্রোমোজোম কিন্তু 2বার হয় না। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমও একবার, নিউক্লিয়াসও একবার, কিন্তু মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস তো 2বার হয় না, নিউক্লিয়াস তো একবারই হয়, এই ক্রোমোজোম তো একবারই হয়। তো এটাও এখানে বলছে যে ক্রোমোজোম যদি 2বার না হয়, একবার ভাগ হয়, তাহলে সেটা মিওসিসের দিকে যাবে। আর ক্রোমোজোম যদি একবার আর নিউক্লিয়াস যদি একবার করে হয়, তাহলে সেটা মাইটোসিস হবে। ওকে, এই হচ্ছে কথা। এরপরে বংশগতীয় বস্তু এগুলো লাগে না, ডাইরেক্ট নিউক্লিক অ্যাসিড থেকে আমাদের পড়া শুরু করতে হয়। এটা একদম নতুন টপিক, এটা একদম আলাদা টপিক, নিউক্লিক অ্যাসিড। খেয়াল করো, বিজ্ঞানী মিশার উনি ক্ষতস্থানের পুজের শ্বেতরক্তকণিকার নিউক্লিয়াস থেকে নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন এবং তার নামকরণ করেন নিউক্লিন। তাহলে বিজ্ঞানী মিশার প্রথমে সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিডটা আসলে ডিএনএটা পৃথক করতে পারছে। এবার বিজ্ঞানী ওয়াল্টম্যান ওটার মধ্যে অ্যাসিডের ধর্ম দেখছেন, দেখে ওটার নাম দিয়ে দিয়েছে নিউক্লিক অ্যাসিড। তাহলে ওয়াল্টম্যান নাম দিয়ে দিয়েছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে বিজ্ঞানী কসেল নিউক্লিক অ্যাসিড 2 ধরনের ক্ষার দিয়ে তৈরি, পিউরিন আর পাইরিমিডিন, এটা তিনি আবিষ্কার করছেন। পাশাপাশি সুগার, ফসফরিক অ্যাসিড তো আছে। আর লাস্টে বিজ্ঞানী ল্যাভাইন উনি বলছেন নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি 2 রকমের, ডিএনএ এবং আরএনএ। তো এই বৈজ্ঞানিক নামগুলা পড়ে নিও চাইলে, এটা এত জোরপূর্বক যে তোমাকে করাবো তা না। মিশারের নামটা মনে রাখলেই হয়, তিনি সর্বপ্রথমে নিউক্লিনটা খেয়াল করছেন, আর নিউক্লিক অ্যাসিড নামকরণ করছেন ওয়াল্টম্যান। এই 2টার নাম পড়লেই চলে। বাট এর যদি তোমার কাছে লোড লাগে তাহলে আমি বলবো যে এত মুখস্থ করার দরকার নেই। এখন দেখো নিউক্লিক অ্যাসিড কি, যেহেতু এটা একটা জৈব যৌগ, তাহলে এখানে অবশ্যই কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এগুলো থাকবে, যেহেতু এটা জৈব যৌগ, রাইট। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন থাকবে 15% আর ফসফরাস থাকবে 10%। কেন? খেয়াল করো, ডিএনএ তৈরি করতে গেলে 5 কার্বন মিশ্র শর্করা লাগে, যার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস। যে শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, এটা শিওর। আর যেহেতু এটা জৈব যৌগ, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো অবশ্যই থাকবে। আমরা জানি ডিএনএতে নাইট্রোজেন গঠিত ক্ষার পাওয়া যায়, তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষার যেহেতু পাওয়া যাচ্ছে, তাহলে নাইট্রোজেন অবশ্যই থাকবে ডিএনএর মধ্যে, সে নাইট্রোজেন থাকবে 15%। আমরা এটাও জানি ডিএনএতে ফসফরিক অ্যাসিডের অজৈব ফসফেট পাওয়া যায়, যেহেতু ফসফরিক অ্যাসিড বা ফসফেট আছে, তার মানে ফসফরাসও থাকবে, এই ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। এই কথাগুলো এখানে বলছে। তো ডিএনএ বেশিরভাগ ক্ষেত্রে কোথায় থাকে? নিউক্লিয়াসেই থাকে। আর আরএনএ 90%ই থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, আর 10% থাকে হচ্ছে নিউক্লিয়াসে। এগুলো একটু এমসিকিউর জন্য পড়তে হবে। কেন? দেখো, আরএনএ কয় রকমের? 5 রকমের। আমরা একদিন বলছিলাম হয়তোবা,
আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, যে রাইবোজোম তৈরি করে, যেটা সব থেকে বেশি থাকে। রাইবোজোম তো সাইটোপ্লাজমে থাকে, তাহলে আরআরএনএও সাইটোপ্লাজমেই থাকবে। তারপরে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, সে ডিএনএ থেকে তৈরি হয়, তাহলে নিউক্লিয়াসে তৈরি হয়েছে সে, কিন্তু সে বের হয়ে আসে সাইটোপ্লাজমে চলে যায়, তাহলে এটাও কিন্তু সাইটোপ্লাজমে তুমি পাবা, অর্থাৎ ডিএনএতেও পাবা, সাইটোপ্লাজমেও পাবা, নিউক্লিয়াসেও পাবা, সাইটোপ্লাজমেও পাবা। তারপর আছে কি টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যে অ্যামাইনো অ্যাসিড ধরে 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 নিয়ে আসে। টিআরএনএ সাইটোপ্লাজমেই থাকে, তাহলে এটাও সাইটোপ্লাজমেই পাইলাম আমরা। তারপরে মাইনর আরএনএ, এটা এনজাইম হিসেবে কাজ করে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, এটা খুব অল্প পরিমাণে থাকে, জন্য এই হিসাবে আনা হয় না। আর জিআরএনএ বা জেনেটিক আরএনএ, এটা শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে থাকে, যে সকল ভাইরাসে ডিএনএ থাকে, আরএনএ থাকে, তো এর হিসাবের মধ্যে আমি আনবো না। তিনটা জিনিসকে আমরা হিসাবের মধ্যে আনতে হয়, এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ। আরআরএনএ সব থেকে বেশি থাকে, আরআরএনএ রাইবোজোম তৈরি করে, রাইবোজোম যেহেতু সাইটোপ্লাজমে থাকে, তাহলে আরআরএনএও সাইটোপ্লাজমে থাকবে। যে আরএনএটা সব থেকে বেশি থাকে একটা কোষে, সেটাই সাইটোপ্লাজমে। তারপর আছে কি টিআরএনএ, টিআরএনএর কাজ কি, রাইবোজোম অ্যামাইনো অ্যাসিড ধরে ধরে নিয়ে আসা, সে কোথা থেকে, সেও সাইটোপ্লাজমেই থাকে, এটাও সাইটোপ্লাজমে, যদিও টিআরএনএ সাইজে অনেক ছোট। আর তারপরে কি আরএনএ, এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, সে তৈরি হয় ডিএনএ থেকে, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে সে তৈরি হয়, নিউক্লিয়াসে তৈরি হয়ে সে বাইরে চলে আসে, বাইরে আবার সে সাইটোপ্লাজমে চলে আসে, নিউক্লিয়াসের ছিদ্র হয়ে বাইরে চলে আসে, তাহলে সে নিউক্লিয়াসেও থাকে আর সাইটোপ্লাজমেও থাকে। এই জন্যে বুঝতে পারতেছি নিউক্লিয়াস অনেক অল্প, মাত্র 10%, মাত্র 10 ভাগ পাওয়া যায় নিউক্লিয়াসে, বা নিউক্লিওলাস অ্যাকচুয়ালি, বা নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়ার ভান্ডার, আর বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিড বানাইতে গেলে আমাকে 3টা উপাদান থাকতে হবে। সেই 3টা উপাদান কি কি, এই যে এটা 5 কার্বন শর্করা বা পেন্টোজ সুগার, নাইট্রোজেনের ক্ষার এবং ফসফরিক অ্যাসিড। এই 3টা জিনিস নিয়ে আলোচনা। আমি আজকে তোমাদের ডিএনএ গঠন দেখাবো না, ডিএনএ গঠন আমি তোমাদের আজকে পড়াবো না, তবে ডিএনএ বানাইতে গেলে যে 3টা উপাদান লাগে, সেই 3টা উপাদান আজকে তোমাদের আমি দেখাই দিব। তাহলে চলো নিউক্লিক অ্যাসিডের উপাদান আমরা চলে যাই। নিউক্লিক অ্যাসিডের উপাদান, নিউক্লিক অ্যাসিডের উপাদানের কথা বললে অ্যাকচুয়ালি ডিএনএর উপাদানের কথা চলে আসে। কি উপাদান লাগবে আমার, 3টা উপাদান লাগবে। প্রথমে লাগবে একটা 5 কার্বন মিশ্র শর্করা, প্রথমে লাগবে 5 কার্বন মিশ্র শর্করা, এটা 5টা কার্বন মিশ্র একটা শর্করা। 2 নম্বর যে উপাদান, এটা একটা ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক, এটা পিউরিন আর পাইরিমিডিন 2 রকমের হয়, নাইট্রোজেন গঠিত ক্ষারক। নাইট্রোজেন গঠিত ক্ষারক। আর 3 নম্বর যে উপাদানটা, সেটা হচ্ছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট, যেটা ফসফরিক অ্যাসিড থেকে আসে, যেটা কোথা থেকে আসে, ফসফরিক অ্যাসিড থেকে আসে। এই 3টা হচ্ছে প্রধান উপাদান। এখন এইগুলো না জানলে তুমি ডিএনএ কোনো কালে বানাইতেই পারবে না, কোনো কালে ডিএনএ বানাইতে পারবে না। তাহলে প্রথমে যে উপাদানটা আমরা 5 কার্বন মিশ্র শর্করা, সেখানে চলে আসি। এটা শর্করা আমরা লিখি, নর্মাল একটা শর্করা আমরা লিখি C6H12O6, এটা একটা নর্মাল শর্করা, যেটা আমরা সবাই জানি, এক শর্করা বলতে জানি, যার নাম হচ্ছে গ্লুকোজ। এটাকে আমরা এক শর্করা বলি, যার নাম হচ্ছে গ্লুকোজ। কি নামে জানি, গ্লুকোজ নামে জানি। ওকে, এখন এখান থেকে আমরা একটা সাধারণ সংকেত বের করতে পারি। সাধারণ সংকেত কি, CnH2nOn, একটা সাধারণ সংকেত আমরা এখান থেকে বের করতে পারি, CnH2nOn। এন এর মান যদি আমি 5 বসাই, তাহলে দেখো কত আসে, C5H10O5, এর মান যদি আমি 5 বসাই,
কারণ CnH2n এটা তুমি কি বানাইতে পারবা, শর্করা বানাইতে পারবা। এখানে একটা শর্ত হচ্ছে n এর মান 3 অথবা 3 থেকে বড়, এইটা হচ্ছে শর্ত। অর্থাৎ 3-এর নিচে দিলে সেটা আবার শর্করা হবে না। C3H6O3 এটা শর্করা হবে, C10H20O10 এটাও শর্করা হবে, C6H12O6 এটাও শর্করা, কিন্তু 3-এর নিচে হবে না। আবার এখানে আবার ব্যাপার আছে, চিনিও ওটা শর্করা, C12H22O11, এখানে কিন্তু আবার 1:2:1 কিন্তু মানতেছে না, CnH2n কিন্তু মানতেছে না চিনির ক্ষেত্রে, চিনি উত্তরটা শর্করা, কারণ ওটা একটা দ্বি শর্করা, এই কারণে মানতেছে না। এই CnH2n এটা দিয়ে তুমি 1 শর্করা বানাইতে পারবা, অর্থাৎ 3 থেকে 10 পর্যন্ত তুমি বানাইতে পারবা, এর উপরে তুমি আর পাবা না। এর উপরে একটু অন্যরকম, এগুলো আমরা কোষ রসায়ন অধ্যায়ে জানবো। এই শর্করার ডিটেলস A to Z আমরা কোষ রসায়ন অধ্যায়ে আরো ভালো করে জানবো। আপাতত আমার যতটুকু জানা দরকার এই ডিএনএ শেখার জন্য সেটুকু আমি তোমাদের শেখাচ্ছি। তাহলে এই যে শর্করাটা তৈরি হলো, এর নাম কি? এর নাম হচ্ছে রাইবোস। এখন যে শর্করাটা তৈরি হয়েছে এই শর্করার নাম হচ্ছে রাইবোস, C5H10O5। এখন আমরা এর গাঠনিক সংকেত আঁকাবো। গাঠনিক সংকেত কেমনে আঁকাবো? কার্বন কয়টা? 5টা। খেয়াল করো, এই সংকেত এখন তুমি না জানলেও সমস্যা না, আবার বলতেছি, কারণ কোষ রসায়ন অধ্যায় এগুলো আমি তোমাকে ডিটেলস শেখাবো। আপাতত তুমি জাস্ট দেখো, এখন আপাতত আমি যা লিখতেছি তুমি দেখতে থাকো আপাতত, পরে তোমাকে আমি লাস্টে বলে দেবো কতটুকু লিখতে হবে তোমাকে। কয়টা কার্বন দিলাম? 4টা কার্বন দিলাম। কার্বনগুলোকে কানেক্ট করে দিচ্ছি, 4টা কার্বন দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে কার্বন তো আমার অ্যাকচুয়ালি 5টা, তাই না? তাহলে আমার আরও একটা কার্বন আছে, সেই কার্বনটাকে তাহলে আমরা এখানে হাত দিয়ে অ্যাড করে দিই, CH2OH। কেন CH2OH হলো এগুলো বুঝতে গেলে তোমাকে কোষ রসায়ন চ্যাপ্টার পড়তে হবে, যেটা আমি তোমাদের এখনো পড়াই নাই। CH2OH, ঠিক আছে? তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এই হচ্ছে 5টা কার্বন। CH2 এর সর্বশেষ কার্বনে খেয়াল করে আমি দেখাই দিই, এটা ধরো 4 নম্বর কার্বন, 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বন হচ্ছে 4টা হাত, একটা হাতে OH আর বাকি হাতে H, একসাথে করলে কি হয়? CH2OH। এইভাবে এটা CH2OH হয়েছে, 4 নম্বর কার্বনের CH2OH এইভাবে হয়েছে। এখন দেখো আমরা জানি কার্বনের হাত থেকে 4টা, তাহলে এই কার্বনের 1টা 2টা 3টা হাত আছে, তাহলে এই হচ্ছে একটা 4টা। এই কার্বনের এই ধরো 4টা, এই কার্বনে এই ধরো 4টা, এই কার্বনে এই ধরো 4টা, এগুলো 4টা হাত দিয়ে দিলাম আমরা, কারণ প্রত্যেকটা কার্বন আমরা জানি কয়টা করে হাত হয়, 4টা করে হাত হয়, তাহলে 4টা করে হাত আমি দিয়ে দিলাম। এখন 2 নম্বরের কার্বনের হাতটাকে আমি একটু অন্য কালার দিলাম, কারণ দরকার আছে। এবার প্রত্যেকটা কার্বনে একবার করে OH আর বাকিগুলো H, তাহলে এইটা 4 নম্বর কার্বনকে আমরা ধরে নিই উপরে একটা OH আছে, ধরে নিলাম উপরে একটা OH আছে, এই জন্য এখানে আমরা OH দিব না, শুধু H দিব। এখানে OH দিব, এখানেও OH দিব, এখানেও OH দিব, আর বাকিগুলাই H। খেয়াল করো, এখানে তুমি যদি যোগ করো, কার্বন 5টাই তো ছিল, প্রথমে আমরা মিলাই নিছি, হাইড্রোজেন যোগ করি, 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। অক্সিজেন যদি আমি যোগ করি, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। দেখছো মিলছে? না বুঝলে, এটা যদি কেউ না বুঝে থাকো কোনো সমস্যা নেই, বোঝার দরকার নেই। এটা যদি কেউ না বুঝে থাকো বোঝার দরকার নেই, কতটুকু লাগবে আমি তোমার পরে দেখাবো। এখন দেখো যে জায়গাটা বুঝতে হবে, 2 নম্বর কার্বন কোন জায়গায়, এটা একটু আমরা বের করি। এটা 2 নম্বর কার্বন, এটা কয় নম্বর কার্বন? 2 নম্বর কার্বন। এই যে এটা 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এই যে 4 নম্বর, এই যে 5 নম্বর। এই যৌগটার নাম কি বললাম আমি একটু আগে? এই যৌগটার নাম হচ্ছে রাইবোস। এই যৌগের নাম কি? রাইবোস, 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটা তার 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে দেখো উপরে OH আছে, আছে কি না? আছে। এইখান থেকে আমি একটা অক্সিজেন বাদ দিয়ে দিব। 2 নম্বর কার্বনে OH এর একটা অক্সিজেন আমি বাদ দিয়ে দিলাম। কারে বাদ দিলাম? অক্সিজেনকে বাদ দিলাম। কারে বাদ দিলাম? অক্সিজেনকে বাদ দিলাম। অক্সি লিখলাম এই জন্য আমি, অক্সি। আর কোনো জায়গায় যদি ডাই থাকে, ডাই অথবা বাই, তাহলে বুঝবা 2। কোনো জায়গায় ডাই অথবা বাই থাকবে, বুঝবা 2।
আর কোনো জায়গায় যদি ডি থাকে, ডি থাকলে বুঝবা বাদ, ডি থাকলে বুঝবা কি বাদ। বলে ডিঅ্যাক্টিভ, আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছে, ফোন নাম্বার ডিলিট করে দিছে। ডি মানে বাদ, ডিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ না। তারপর ডিহাইড্রেশন, শরীর থেকে অনেক বেশি পানি বের হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন। ডিকার্বক্সিলেশন, কার্বন বাদ দেওয়া। এখানে আমি কারে বাদ দিছি? অক্সিজেনটা বাদ দিছি, তাহলে ডিঅক্সি। কারা বাদ দিছি? অক্সিজেনটা বাদ দিছি, এই জন্য ডিঅক্সি, ডিঅক্সি রাইবোস। যৌগের নাম ছিল আগে রাইবোস, সেখান থেকে আমি অক্সিজেন বাদ দিছি, তাহলে ডিঅক্সি রাইবোস। এই যৌগের নাম ডিঅক্সি রাইবোস। এইচ কি উপরে দেওয়া যাবে? যাবে। এইগুলা বললাম না, এগুলো নিয়ে নো কোশ্চেন। এই গঠন কেমনে হইলো? তৃতীয় অধ্যায়। এই গঠন কেমনে হইলো? তৃতীয় অধ্যায়। ওকে, আপাতত কি জানতে হবে? রাইবোজের 2 নম্বর কার্বনে ওএইচ এর ও বাদ দিলে ডিঅক্সি রাইবোজ হয়ে যায়, শেষ, আর কিচ্ছু লাগবে না। বুঝছো কি বলছি? তাহলে রাইবোজ একটা 5 কার্বন মিশ্র শর্করা, তার 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন বাদ দিই, তাহলে ডিঅক্সি রাইবোজ। এই ডিঅক্সি রাইবোজের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত করো, হয়ে যাবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ। আর শুধু রাইবোজ, যেটা শুধু রাইবোজ, এটাকে তুমি নিউক্লিক অ্যাসিড বানাও, তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ। তাহলে রাইবোজ দিয়ে আমি বানাবো আরএনএ, আর ডিঅক্সি রাইবোজ দিয়ে বানাবো আমি ডিএনএ। ক্লিয়ার? বলো বুঝছো কিনা? রাইবোজ দিয়ে বানাবো আমি ডিএনএ, রাইবোজ দিয়ে বানাবো আমি আরএনএ, আর ডিঅক্সি রাইবোজ দিয়ে বানাবো আমি ডিএনএ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? এখন কথা হচ্ছে যে এটা তো আমি বুঝলাম এখন, যে ডিঅক্সি রাইবোজ দিয়ে আমি ডিএনএ বানাবো। ডিঅক্সি রাইবোজ কেমনে বানাইছি এটা অনেকে বুঝছে, অনেকে বোঝে নাই। না বুঝলেও কোনো সমস্যা নাই। কারণ কেন সমস্যা নাই? মানে এগুলা কোষ শ্বসন চ্যাপ্টারে পড়া, কোষ শ্বসনে যে আমি আবার পড়াবো, এই জিনিস আমি কোষ শ্বসনে যে আমি আবার পড়াবো, তো এখানে না বুঝলেও কোনো সমস্যা নাই। কিন্তু ডিএনএ বানানোর সময় আমি এটাকে কেমনে আঁকাবো? এত বড় জিনিস তো আঁকানো সম্ভব না। ডিএনএ যখন আমি আঁকাবো তখন আমরা এইভাবে আঁকাবো। দেখো তো বুঝছো কিনা? আমরা যখন ডিএনএ আঁকাবো তখন আমরা এইভাবে আঁকাবো। এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। এটা দিয়ে আমরা আসলে 5টা কার্বন আছে এটা বুঝাইছি। এই যে অক্সিজেন, উপরে যে একটা অক্সিজেন ছিল, এই সেই অক্সিজেন। আমরা এইটা দিয়ে বুঝাবো এটা ডিঅক্সি রাইবোজ। শেষ। আগে যা পড়ছি সব ভুলে দাও, খালি মনে রাখো এটাই ডিঅক্সি রাইবোজের চিহ্ন। আমরা ডিএনএ বানাইতে গেলে আমাদের একটা 5 কার্বন মিশ্র শর্করা লাগবে, এটাই সেই 5 কার্বন মিশ্র শর্করা, এটাই সেই 5 কার্বন মিশ্র শর্করা, শেষ, আর কিছু লাগবে না। অক্সিজেন কি শুধু সেকেন্ড কার্বন থেকে বাদ দিতে পারে নাকি? না, সেকেন্ড কার্বন থেকে, এটাই শর্ত। তাহলে ডিঅক্সি রাইবোজ কেমনে আঁকাবো? 5 কার্বন মিশ্র শর্করা যে আমার লাগবে ডিএনএ বানানোর সময়, সেই 5 কার্বন মিশ্র শর্করার চিহ্ন কেমন হবে আমি আঁকাই ফেললাম। এটাই লাগবে তোমার, এই চিহ্নটুকুই লাগবে। এতক্ষণ যা পড়াচ্ছি সব বাদ এই চিহ্নটুকু তোমার লাগবে। এবার আসি নাইট্রোজেনের ক্ষারক, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস 2 রকমের, নাইট্রোজেন বেস 2 রকমের। নাইট্রোজেনের ক্ষারক 2 রকমের, পিউরিন, পিউরিন ও পাইরিমিডিন। পিউরিন ও পাইরিমিডিন, ভাই এগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। নাইট্রোজেনের ক্ষারক 2 রকমের, পিউরিন এবং পাইরিমিডিন। এখন শোনো, পিউরিন যেটা, পিউরিনের আন্ডারে আবার 2 জন আছে, অ্যাডেনিন, অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন। পিউরিনের আন্ডারে 2টা আছে, অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর গুয়ানিন। এটা পিউরিনের আন্ডারে। এদেরকে লেখার জন্য আমরা শুধু এ লিখবো আর জি লিখবো, আর কিছু না, এটা বোঝানোর জন্য। আর পাইরিমিডিনের আন্ডারে আছে 3টা, থাইমিন, এখানে আছে 3টা, থাইমিন আর সাইটোসিন, থাইমিন আর
সাইটোসিন। এখন দেখো এই যে থাইমিন নামের যে উপাদানটা, এটা আবার আরএনএতে থাকে না। আরএনএতে ওদের নিউক্লিক অ্যাসিড, আরএনএতে সে থাকে না। আরএনএতে থাইমিনের বদলে থাকে ইউরাসিল। তাহলে এটাও এখানে লিখতে হবে ইউরাসিল। তাহলে ইউরাসিল কি ডিএনএতে থাকবে? ইয়েস অর নো বলো। এই ইউরাসিল নামক উপাদানটা কি ডিএনএতে থাকবে? ইয়েস অর নো? কারণ আমি বললাম ইউরাসিল হচ্ছে আরএনএর একটা উপাদান। থাইমিনের জন্য আমরা টি লিখবো, সাইটোসিনের জন্য আমরা সি লিখবো, আর ইউরাসিলের জন্য আমরা ইউ লিখবো। এইভাবে আমরা প্রকাশ করবো, প্রকাশ করার নিয়ম। টি সি ইউ এগুলো হচ্ছে প্রকাশ করার নিয়ম। ওকে, তাহলে অ্যাডেনিন লিখবো এ, গুয়ানিন লিখবো জি, থাইমিন লিখবো টি, সাইটোসিন লিখবো সি, আর ইউরাসিল লিখবো ইউ। ওকে, আর মনে রাখতে হবে ইউরাসিলটা ডিএনএতে থাকবে না, ইউরাসিলটা থাকবে আরএনএতে। মানে আরএনএতে আবার থাইমিন থাকে না, থাইমিনের জায়গায় ইউরাসিল চলে আসে আরএনএতে। এটুকু হচ্ছে পার্থক্য। এখন আরেকটা জিনিস দেখো, এই হচ্ছে নাইট্রোজেনের ক্ষারক। এটুকু মনে রাখলেই চলে নাইট্রোজেনের ক্ষারক থেকে। আর এই নাইট্রোজেনের ক্ষারকের চেহারাগুলো দেখি, এই যে পেন্টোজ সুগার, 5 কামিশ শর্করা, এই যে দেখো এগুলো এখানে আবার আঁকাইছে, লাগবে না। পেন্টোজ সুগার লাগবে না। এই যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। এই যে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে একটা কথা এখানে দাগাইতে হয়, রাইবোজের এবং ডিঅক্সিরাইবোজ সুগারের গঠন একই রকম, পার্থক্য শুধু এই যে ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত, এই একটা কথা এখানে লাগে। এখন নাইট্রোজেন ক্ষারকগুলো একটু দেখো তোমরা। নাইট্রোজেন ক্ষারকগুলো 2 রকমের, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কে কে আছে? অ্যাডেনিন আর গুয়ানিন। এই সংকেত লাগবে না, এই সংকেত লাগবে না, ঠিক আছে। তারপর পাইরিমিডিনের সংকেত দরকার নেই, পাইরিমিডিনের সংকেত দরকার নেই। খেয়াল রাখতে হবে মনে, পাইরিমিডিনের মধ্যে কে কে আছে? থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। ইউরাসিল কেবল শুধুমাত্র আরএনএতে থাকে, ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকে, থাইমিন কেবল ডিএনএতে থাকে। এই কথাটা মনে রাখতে হবে, সংকেত টঙ্কেত দরকার নেই। এখন এখানে আসো, নামগুলা কেমনে করছে এটা চলো আমরা একটু দেখি। অ্যাডেনিন এবং থাইমিন নামকরণ করা হয়েছে থাইমাস গ্রন্থি থেকে। থাইমাস এই যে আমাদের এই গ্রীবা অঞ্চলে, যে এই জায়গায় বুকের এই বরাবর বাচ্চাদের থাকে, 20-22 বছর পর হওয়ার পর এটা থাকে না, তখন এটা ডিজলভ হয়ে যায় শরীরের সাথে, ফ্যাটে পরিণত হয়ে শরীরের সাথে মিশে যায়। তো ওই গ্রন্থির নাম থাইমাস গ্রন্থি, ওইখান থেকে আছে থাইমিন, কারণ ওইখান থেকে প্রথম পৃথক করা হয়েছিল। থাইমাস গ্ল্যান্ড থেকে এদিকে পৃথক করা হয়েছিল। অ্যাডিনো অর্থ হচ্ছে গ্ল্যান্ড, অ্যাডিনো শব্দের অর্থ হচ্ছে গ্ল্যান্ড। থাইমাস নামক গ্রন্থি থেকে এদেরকে সবার প্রথমে বাই করা হয়েছে বলে এর নাম অ্যাডেনিন আর থাইমিন, ঠিক আছে। সাইটোসিন নামটা আসে সাইটো মানে কোষ থেকে, সাইটো অর্থাৎ কোষ থেকে। আর গুয়ানিন নামটা আসে গুয়ানো থেকে। গুয়ানো অর্থ হলো বাদুরের পরন্ত মল, বাদুরের পরন্ত মল। এগুলো এমসিকিউর জন্য লাগবে। এখন ঝামেলা যেখানে হয়, এই যে এটা অ্যাডেনিনের চিত্র, এটা গুয়ানিনের চিত্র, এটা থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিলের চিত্র। মনে রাখবেন স্যার, যেগুলা পিউরিন এইগুলা দ্বিচাক্রিক, যেগুলা পিউরিন এগুলো দ্বিচাক্রিক, আর যেগুলো পাইরিমিডিন এগুলো একচাক্রিক। এটা প্রথমে মনে রাখতে হবে, পিউরিনগুলা দ্বিচাক্রিক, পাইরিমিডিনগুলো একচাক্রিক। এই কথাটা আপনাকে সবার আগে মনে রাখতে হবে। এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জীবনটা ইজি। পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন দ্বিচাক্রিক হবে, পাইরিমিডিন একচাক্রিক হবে। এখন পরীক্ষায় এমসিকিউতে কি আসে? সৃজনশীলে কখনো পিউরিন পাইরিমিডিনের চিত্র আঁকাইতে হবে না, সৃজনশীলে কখনো এইগুলো আঁকাইতে হবে না, আপনাকে এগুলো আপনার কখনোই জানতে হবে না। প্রবলেমটা এমসিকিউতে হয়, এমসিকিউতে এটা দিয়ে দিবে ধাপ্পা দিয়ে, বলবে এটা অ্যাডেনিন না গুয়ানিন না থাইমিন না সাইটোসিন। অথবা পরীক্ষা হলে বলে দিবে নিচের কোনটি সাইটোসিন, দিয়া 4টা ছবি আঁকাই দেবে, তখন তোমাকে বের করতে হবে। বা ধরো পরীক্ষা হলে তোমার এটা ছবি দিয়ে দিছে, দিয়ে তোমাকে বলবে এখন বলো এটা কি, অ্যাডেনিন না গুয়ানিন না থাইমিন না সাইটোসিন। এই হচ্ছে ঝামেলা, ঠিক আছে। মানে তোমাকে চিন্তা হবে। এখন তোমাকে ধরো বললো নিচের কোনটি অ্যাডেনিন, কারণ অ্যাডেনিন কি পিউরিন না পাইরিমিডিন? অ্যাডেনিন হচ্ছে পিউরিন। এখন তুমি জানো পিউরিনগুলো দ্বিচাক্রিক, তাহলে নিচের কোনটি অ্যাডেনিন তোমাকে বের করতে বলছে। তুমি সবার আগে যত
এক চাকরিক আছে এগুলো তুমি বাদ দিয়ে দিবা, শুধুমাত্র দ্বিচাকরিক রাখবা। এক চাকরিক যা আছে সব বাদ, কারণ পিউরিন, কারণ অ্যাডেনিন হচ্ছে পিউরিনের মধ্যে পড়ে, তার মানে অ্যাডেনিন দুই চাকরিক, তিন চাকরি দুই মানে এক চাকরিক যা আছে সব বাদ, রাখতে হবে খালি দ্বিচাকরিক থাকবে। তাহলে এই দুজনের মধ্যে তোমাকে অ্যাডেনিন বাছাই করতে হবে। অথবা ধরো তোমাকে এই চিত্রটা দিল, দিয়ে বললে এটা কি, এখন তুমি বলো, তখন তুমি কি করবা? তখন তুমি দেখলে এটা এক চাকরিক, তার মানে কি পিউরিন গুলা বাদ, অ্যাডেনিন গুয়ানিন তাহলে হবেই না, কারণ অ্যাডেনিন গুয়ানিন দ্বিচাকরিক। এটা যদি চিত্রে দিয়ে দেয় তাহলে তুমি প্রথমে অ্যাডেনিন গুয়ানিন বাদ দিয়ে দিবা। এখন তোমাকে চিন্তা করতে হবে থাইমিন, সাইটোসিন না ইউরাসিল। এটা হচ্ছে প্রথম সিস্টেম, ঠিক আছে? এটা তোমাকে প্রথম মনে রাখতে হবে। এখন মনে রাখার টেকনিক তোমাকে বলি। তো অ্যাডেনিন নামটা দেখতে এ এর মতো, তাই না? দেখো এখানে উপরে একটা NH2 আছে, NH2 কে এর মাথা হিসেবে ধরে এভাবে আঁকাবা, দেখবে তুমি এটা এ আঁকাইতে পারবা, এ আঁকাইতে পারবা। অর্থাৎ অ্যাডেনিন যে তার মাথার উপর NH2 আছে একটা, মনে রাখার টেকনিক। আচ্ছা, গরম লাগলে আমরা কি চালাই? এসি চালাই। মাথার উপর কি চলে? এসি চলে। তাহলে এ ফর অ্যাডেনিন, সি ফর সাইটোসিন। সাইটোসিনের মাথার উপর দেখো একটা NH2 আছে। গরম লাগলে কি চালাই? এসি চালাই, মাথার উপর এসি চলে। তাহলে এসি, তাহলে এ আর সি এদের দুজনেরই মাথার উপর NH2 থাকবে, মনে রাখার টেকনিক। দেখো অ্যাডেনিনের মাথার উপর NH2 আছে, সাইটোসিনের মাথার উপর NH2 আছে। দুটো শিখে ফেললাম। আর অ্যাডেনিন শিখে ফেললে গুয়ানিন শেখা ইজি। দেখো গুয়ানিনকে এভাবে চিন্তা করবা, জি, জি ফর গুয়ানিন, জি ফর গু। গু মানে কি? হাগু। হাগু আমরা ত্যাগ করি কোন জায়গা দিয়ে? পেছন দিয়ে, এরকম পেছন দিয়ে। এই দেখো এটার পেছন দিকে, যে পেছন দিকে NH2 আছে। এটাকে এভাবে পেছন হিসাবে চিন্তা করবা, পেছন হিসাবে চিন্তা করবা। পেছন দিকে কি আছে? NH2 আছে। এটা মনে রাখার টেকনিক। যার পাছায় NH2, আমি এভাবে করে মনে করে পড়তাম, যার মাথায় NH2 মাথা, তাহলে সে অ্যাডেনিন। আর যার পাছায় NH2, পাছা দিয়ে গু ত্যাগ করে, সে হচ্ছে গুয়ানিন। ঠিক আছে? আমি এমনি মনে রাখতাম। তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন চিনে ফেললাম। তাহলে তার মাথায় NH2 সে অ্যাডেনিন, আর যার পাছায় NH2 সে হচ্ছে গুয়ানিন। আর মাথায় NH2 থাকলে সাইটোসিনও হইতে পারে। আর তুমি সাইটোসিন কেন দাগাবা না? কারণ তুমি জানো যে দ্বিচাকরিক দেখাইছে, দ্বিচাকরিক দেখাইলে অবশ্যই অ্যাডেনিন হবে, কারণ সাইটোসিন সবসময় এক চাকরিক। একটা টেকনিক শিখলাম। আর বাকি থাকলো থায়ামিন আর ইউরাসিল। যে কোনো একটা মনে রাখলে বাকিটার মনে রাখা লাগবে না, অটোমেটিক পড়ে যাবে। থায়ামিন আর ইউরাসিল, এটা কেমনে মনে রাখবো? এটা মনে রাখার টেকনিকও খুব সহজ। দেখো CH3, খেয়াল করো থায়ামিনে কি আছে? CH3। এই যে থায়ামিনে কি আছে? CH3, CH3, 3 3 3 3 3 3 340, এভাবে মনে রাখবা, মনে রাখার টেকনিক চিত্র দেখে। তাহলে যেই চিত্রের মধ্যে তুমি CH3 পাবা, অন্য কোনো চিত্রে CH3 নেই। দেখো অন্য কোনো চিত্রের মধ্যে CH3 নাই, CH3 নাই, CH3 নাই, CH3 নাই, CH3 নাই, শুধুমাত্র এর মধ্যে CH3 আছে। এই যে কোনায় CH3, 3 3 3 3 3 T T থায়ামিন, CH3 3 T ফর T, T ফর থায়ামিন। তাহলে মাথার উপরে NH2 থাকলে হয় অ্যাডেনিন হবে অথবা সাইটোসিন হবে। এক চক্র হইলে সাইটোসিন, দ্বিচক্র হইলে অ্যাডেনিন। CH3 একজনের কাছে আছে, CH3 3 T থায়ামিন। বাকি কে থাকলো? ইউরাসিল, ইউরাসিল। ইউরাসিলের মধ্যে দুটা ও থাকবে, এটা মনে রাখার টেকনিক। ইউরাসিলের মধ্যে দুটা ও থাকবে। ইউরাসিলের মাথায় কি থাকবে? দুটা ও থাকবে। ইউরাসিলের মাথায় কি থাকবে? দুটা ও থাকবে। এরকম করে তুমি একটা স্মাইল লাগাইতে পারবা, ইউরাসিল। ঠিক আছে? ইউরাসিল, এই যে ইউরাসিল, দুটা ও। ইউরাসিলের মাথায় দুটা ও, শেষ হয়ে গেল। তাহলে এখন তুমি আরামসে পারবা। তাহলে আমি এখানে সংক্ষেপে টেকনিকটা দেখাই দিই। যদি সে অ্যাডেনিন হয় আর গুয়ানিন হয়, যদি সে অ্যাডেনিন হয় আর গুয়ানিন হয়, যদি মাথার উপর NH2 থাকে তাহলে অ্যাডেনিন, আর পাছায় NH2 থাকলে গুয়ানিন। মাথার উপর NH2 থাকলে অ্যাডেনিন, আর পাছার উপর NH2 থাকলে গুয়ানিন। তার মানে এটা অ্যাডেনিন, এটা গুয়ানিন। যদি একচাক্রিক হয়, যদি একচাক্রিক হয়, যদি একচাক্রিক হয় এবং মাথার উপর NH2 থাকে,
তাহলে আমি জানি মাথার উপর কি চলে, এসি চলে, তাহলে সাইটোসিন এসি। মাথার উপর থাকলেই NH2 হয় এ অথবা সি, এক চাকরি করলে সি, দুই চাকরি করলে এ। যদি শুধু CH3 থাকে, একজনের কাছে CH3 আছে আর কারো কাছে CH3 নাই, একজনের কাছে CH3 আছে কারো কাছে CH3 নাই, 3 3 3 3 T। আর যদি দুইটা ও থাকে, এখানেও একটা ও, এখানেও একটা ও, দুটা ও থাকে, স্মাইল ফেস, এই যে দুটা ও থাকে, তাহলে আর কেউ না, বাকি থাকলো আর কে, ইউরাসিল। শেষ। চিত্র দেখে এখন তুমি পরীক্ষায় আনসার করতে পারবা ইনশাল্লাহ। আর কোনোদিন তোমাকে এগুলো চিনতে প্রবলেম হবে না। তবে অ্যাগেইন সৃজনশীলে এগুলো লাগবে না, সৃজনশীলের জন্য এগুলো লাগবে না, এগুলো লাগবে MCQর জন্য। আমি তোমাকে MCQর জন্যই শিখাইলাম, এগুলো MCQর জন্যই লাগবে, মনে রাখবে। এখন দেখো এইখানে যাকে আঁকাইছিলাম, এটা 5 কিমি শর্করা, একে আবার কপি করে এখানে নিয়ে আসি। 5 কিমি শর্করা, এই 5 কিমি শর্করা, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। এটা কয় নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। এই 1 নম্বর কার্বনেই এরা যুক্ত হবে। তাহলে 1 নম্বর কার্বনে ধরো অ্যাডেনিন যুক্ত হলো, বা 1 নম্বর কার্বনে অ্যাডেনিন যুক্ত না হয়ে 1 নম্বর কার্বনে অ্যাডেনিন যুক্ত না হয়ে গুয়ানিন হইতে পারে, থায়ামিন হইতে পারে, সাইটোসিন হইতে পারে। অর্থাৎ 5 কিমি শর্করার 1 নম্বর কার্বনে নাইট্রোজেনের ক্ষারগুলো যুক্ত হবে এবং তখন তার নাম হবে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। হোয়াট ইজ নিউক্লিওসাইড? 5 কিমি শর্করার 1 নম্বর কার্বনে তুমি যদি নাইট্রোজেনের ক্ষার যুক্ত করো, 5 কিমি শর্করার 1 নম্বর কার্বনে তুমি যদি নাইট্রোজেনের ক্ষার যুক্ত করো, তখন সেটা হয়ে যাবে নিউক্লিওসাইড। তাহলে এই পর্যন্ত আমরা নিউক্লিওসাইড বানানো শিখলাম। কিন্তু আমাকে বানাইতে হবে নিউক্লিওটাইড। তাহলে আমাদের 2 নম্বর উপাদান হয়ে গেল, 1 নম্বর উপাদানও শেখা হয়ে গেল, 5 কিমি শর্করাও শেখা হয়ে গেল, নাইট্রোজেনের ক্ষারও শেখা হয়ে গেল। এখন শেখা বাকি অজৈব ফসফেট আসছে H3PO4 ফসফরিক অ্যাসিড থেকে। অজৈব ফসফেটটা আসছে H3PO4 ফসফরিক অ্যাসিড থেকে। এখন এই H3PO4 এর সংকেত কি? এই হচ্ছে H3PO4 এর সংকেত। আর এখান থেকে আমি কি করব, একটা হাইড্রোজেন সরাই ফেলবো, এখান থেকে আরেকটা হাইড্রোজেন সরাই ফেলবো। তাহলে কয়টা হাত ফাঁকা হলো? 2টা। এটা এখন হয়ে গেল HPO4 2-। এটাই ফসফরিক অ্যাসিড, এই অজৈব ফসফেট, এটাই একটা ফসফেট। আর যেহেতু এটা অজৈব অ্যাসিড থেকে আসছে, এই জন্য নাম অজৈব ফসফেট। এখন এটাকে সংক্ষেপে লেখার টেকনিক হচ্ছে, আমি একটা পি লিখবো, পি লিখে তার পাশে এরকম একটা গোল্লা দিব, গোল্লা দিয়ে তার এরকম 2টা হাত দিয়ে দিব, এটা বোঝানোর জন্য যে ফসফেটের 2টা হাত ফাঁকা। এই হচ্ছে অজৈব ফসফেট। অজৈব ফসফেট থেকে আর কিছুই লাগে না, এইটুকুই। এই হচ্ছে অজৈব ফসফেট। তো অজৈব ফসফেটটা আসছে একটা অজৈব অ্যাসিড H3PO4 বা ফসফরিক অ্যাসিড থেকে। এর নাম কি? ফসফরিক অ্যাসিড। যার থেকে 2টা হাইড্রোজেন বাদ দিলে 2টা হাত ফাঁকা হবে, এটা হবে অজৈব ফসফেট। কেন অজৈব ফসফেট? কারণ সেটা অজৈব অ্যাসিড থেকে আসে, এটা জৈব অ্যাসিড না, অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কোনটা? সাইট্রিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এগুলো জৈব অ্যাসিড। ভিনেগার জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড যেটা H3PO4, সালফুরিক অ্যাসিড অজৈব অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অজৈব অ্যাসিড। এর থেকে 2টা হাইড্রোজেন বাদ দিয়ে 2টা হাত ফাঁকা করছে, এই জন্য এইভাবে লিখছি আমি। আর এই ফাঁকা হাত 2টা কই যাবে? দেখো খুবই সহজ। আমি আরেকটা নিউক্লিওটাইড আঁকাই, কপি করে এখানে নেই। এটা ধরো একটা নিউক্লিওটাইড, এখানে আমি গুয়ানিনের বদলে কাকে নিব? ধরো সাইটোসিনকে নিব, আমার ইচ্ছা হয়েছে নিলাম, কোনো সমস্যা নাই। এটা 4 রকমের হইতে পারে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, 4টা দিয়ে হইতে পারে। আয়রনের হলে ইউরাসিল আসবে থায়ামিনের বদলে। এখন এটা কয় নাম্বার কার্বন? 5 নাম্বার কার্বন। এটা কয় নাম্বার কার্বন? 5 নাম্বার কার্বন। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নম্বর কার্বন। এটা হচ্ছে একটা অজৈব ফসফেট,
এটাকে আমি কপি করলাম, কপি করে 5 নাম্বার কার্বনে একটা হাতে যুক্ত করে দিলাম। দেখো বুঝছো কিনা, এটা একটা অজৈব ফসফেট। অজৈব ফসফেট শর্করার 5 নাম্বার কার্বনে যুক্ত করে দিলাম। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা 5 কার্বন শর্করা, যার 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই বলে সে ডিঅক্সিরাইবোস। যার 1 নাম্বার কার্বনে আমি একটা নাইট্রোজেনের ক্ষার যুক্ত করলাম, হয়ে গেল নিউক্লিওসাইড। এবং তার 5 নাম্বার কার্বনে আমি ফসফেটের একটা হাত যুক্ত করে দিলাম, এখন তার নাম হয়ে গেল নিউক্লিওটাইড। এখন তার নাম নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইড। এবং আরো মজার জিনিস তোমাদের বলি, এই যে একটা হাত ফাঁকা আছে না, দেখো তো একটা হাত ফাঁকা আছে না, সে তার আগেরটার 5 নাম্বার কার্বনে যুক্ত হবে। কেমনে? তাহলে আমি আরো একটা আঁকাই, এই যে খেলা হয়ে গেছে। এখানে আমি এ এর বদলে সি এর বদলে এ দিয়ে দিলাম। দেখছো ঘটনা কি করছে? 2টা নিউক্লিওটাইড যুক্ত হয়ে গেছে, এগুলো ডাইনিউক্লিওটাইড। কেমনে যুক্ত হয়েছে? এই যে কেমনে যুক্ত হয়েছে, এই যে এটা 5 নাম্বার কার্বনে ফসফেট, আর তার যেহেতু একটা হাত ফাঁকা, যে ফসফেটের তো 2টা হাত, এই একটা হাত এই একটা হাত, এ যুক্ত হয়েছে 5-এর সাথে, এ যুক্ত হবে 3-এর সাথে, আরেকটা কার্বনের 3-এর সাথে, যেখানে 3 এখানে 5, এইভাবে। তাহলে এখানে আরেকটা ফসফেট আসবে এই যে 5-এর সাথে, আর সে ওয়েট করতেছে 3-এর জন্য। এভাবে 5-3 5-3 5-3 5-3 5-3 করে যুক্ত হতে থাকবে। হইতে 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 একটা নিউক্লিওটাইডের চেন তৈরি হয়ে যাবে, যাকে বলা হবে পলিনিউক্লিওটাইড। তাহলে এখানে 2টো নিউক্লিওটাইড, তাই ডাইনিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড হলে পলিনিউক্লিওটাইড। আর ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের চেন। এখান থেকে আমরা নেক্সট ক্লাস পড়বো। আমরা অজৈব ফসফেট পড়ে ফেলছি। আমরা একটু বইয়ে দেখাই দিই কতটুকু পড়লাম। এই যে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড খুবই সহজ। ফসফরিক অ্যাসিড থেকে আমি অজৈব ফসফেট পাবো। নিউক্লিক অ্যাসিডের উপাদান ফসফরিক অ্যাসিড হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, এটা H3PO4, এটা 3টা ওএইচ আছে, আর কিছু দরকার নেই। এই যে নিউক্লিওসাইড, এক অণু নাইট্রোজেন ক্ষার ও এক অণু শর্করার সাথে যে গ্লাইকোসিডিক বন্ধন হয় তাকে বলে নিউক্লিওসাইড। শেষ। আর নিউক্লিওটাইড কি? এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না। এই যে এইগুলো কিচ্ছু লাগে না। নিউক্লিওটাইড কি? এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। ঠিক আছে? তার মানে এক অণু নাইট্রোজেনের ক্ষার, এক অণু 5 কার্বন শর্করা এবং এক অণু অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। এই যেখানে যে সংকেত দিচ্ছে এগুলো দরকার নেই, সংকেত আমি তোমাদের বুঝাই দিই। এই যে 5 কার্বন শর্করা, এই যে উপরে ফসফরিক অ্যাসিড, আর এই যে নাইট্রোজেনের ক্ষার, এটা নিউক্লিওটাইড। এটা লাগবে না তোমাদের, এটা ঠিক আছে? এটা তোমাদের দরকার নেই, এটাও তোমাদের দরকার নেই। ওকে, ঠিক আছে, আজকে এইখানেই। আল্লাহ হাফেজ। এইটুকুতে বোরিং হয়ে যাও? সামনে তো কপালে শনি আছে, সামনে তো আর অনেক কঠিন কঠিন জিনিস থাকবে।